আসসালামু আলাইকুম। আমি প্রশিরুদ্দিন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কীভাবে সরকারি চাকরিতে সঠিকভাবে আবেদন করতে হয় তা নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় অনেক চাকরির আবেদনে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে তা বাতিল হয়ে যায়। তো এজন্য কীভাবে সঠিকভাবে ভুল ত্রুটি মুক্তভাবে করা যায় সেজন্য আপনাদের সামনে আমি সেই কৌশলগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি সেটা থেকে আপনারা উপকৃত হবেন। আজকে যে প্রেক্ষাপটে আমি কথা বলছি সেটা হচ্ছে সরকারি চাকরিতে কীভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করা। এই জন্য আমি একটি সার্কুলার ওপেন করছি। এই সার্কুলারটি প্রথমে A to Z আপনারা খুব ভালোভাবে দেখবেন। সার্কুলারের মধ্যে প্রথমে এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে এটি প্রকাশিত হয়েছে। এটি নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে অবশ্যই দেখে নেবেন যে স্মারক নম্বর এবং তারিখটা আছে কিনা, কত তারিখে দিয়েছে এবং তারিখটা, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু সঠিক বা সত্যতা যাচাই করার জন্য। তাছাড়া আপনার যে বিজ্ঞপ্তিতে যে আইডি ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন যে এই সার্কুলারটি সেখানে পাবলিশ হয়েছে কিনা। তো দেখার পর আপনারা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া আছে মূলত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য পোস্টগুলো হিসাব সহকারী, হিসাব রক্ষক, মানে এই পোস্টগুলো দেওয়া আছে 2 নম্বর, 3 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 4 নম্বরে দেওয়া আছে এরকম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 5 নম্বরে অফিস সহকারী, 6 নম্বর অফিস সহকারী। এবং এগুলো খুব ভালোভাবে দেখবেন যে কী কী রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। এখন আমি আপনাদের সামনে যে 3 নম্বর যে পোস্টটি আছে পদটি, এই পদের জন্য কী কী লাগবে এটাতে আমি যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এইচএসসির সার্টিফিকেট এবং কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট লাগবে। কম্পিউটার প্রশিক্ষণ করতে হতে হবে। তো তারপর এটাতে আবেদন করার জন্য কী কী শর্তাবলী আমাকে পালন করতে হবে তা খুব ভালো করে দেখতে হবে। যেমন কত তারিখের মধ্যে এটি পোস্ট করতে হবে, ডাকযোগে পাঠাতে হবে তা এখানে দেওয়া আছে, এবং কোন ঠিকানায় পাঠাতে হবে তাও এখানে লেখা আছে। এবার খুব ভালোভাবে এগুলো খেয়াল করে নেবেন। তারপরে হচ্ছে যে আবেদনপত্রের সাথে কী কী জমা দিতে হবে সেটা এখানে নির্ধারিত একটি ছক থাকবে, মানে আবেদনপত্র থাকবে, সেই আবেদনপত্রের মধ্যে এটা ফিল আপ করতে হবে। এবং যে চাইল্ড পত্র, অন্যান্য সার্টিফিকেটের ফটোকপি এগুলো মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। তারপর হচ্ছে যে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 32 বছর। তারপর 1 থেকে 5 নং ক্রমিকের জন্য 1 থেকে 5 নং ক্রমিক হচ্ছে 5টি পদ, 1 থেকে 5, এটা এখানে বলা হয়েছে। 1 থেকে 5 নং ক্রমিকের জন্য এই যেটা হচ্ছে ট্রেজারি চালানের অ্যাকাউন্ট চালানের কোড, এই কোডে 100 টাকা দিতে হবে ব্যাংকে, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে, যে কোনো শাখা থেকে জমা দিতে পারবেন। তারপরে হচ্ছে যে এই আবেদনপত্রের সাথে আপনাকে দিতে হবে খাম, এবং খামের উপরে নিজের নাম এবং এই পদের নাম এবং জেলার নাম উল্লেখ করতে হবে, এবং সাথে একটি ফেরত খামও দিতে হবে। ফেরত খামের সাথে 6 টাকা মূল্যমানের একটি ডাক টিকিটের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, সেটি অবশ্যই আঠা দিয়ে লাগিয়ে দেবেন।
তারপর এখন আসি যে আবেদনপত্রটা আমরা যদি পোস্ট করতে চাই তাহলে আমাদের কী কী প্রয়োজন হবে। এখন যেটা দেখাবো কী কী আমাদের দরকার হবে সেটা হচ্ছে যে আবেদনপত্র লাগবে, যেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে দেওয়া হবে এবং আমার ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা সফট কপি ডাউনলোড করে নিতে পারেন। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কয়েকটা থাকবে সেটা এত সাইজের ছবি লাগবে সদ্য তোলা। তারপর হচ্ছে ট্রেজারি চালানোর মূল কপি, ট্রেজারি চালানোর মূল কপি যেটা হচ্ছে আপনি ব্যাংকে 100 টাকা জমা দেবেন সেই চালানোর মূল কপিটা জমা দিতে হবে। তারপর আসছে ফেরত ফর্ম, ফেরত ফর্মটি অবশ্যই সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। ফেরত সবগুলো আবেদনের সাথে একটি ফেরত ফর্ম সাথে অ্যাডজাস্ট করে ভিতরে ভরে দিতে হবে। তো আমরা দেখি কীভাবে আবেদনপত্র পূরণ করতে হয়। এই জন্য আমি একটি সফট কপি রেডি করে রেখেছি, সফট কপিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে চাকরি আবেদনপত্র, এখানে পাসপোর্ট সাইজের যত কপি দিতে পারবো এখানে স্টাকার করে একসাথে দিয়ে দেবেন ডান পাশে বক্সের মধ্যে। তারপরে আপনার 1 নম্বর হচ্ছে পদের নাম, পদের নাম লিখতে হবে। পদের নাম হচ্ছে আপনি যে পদে আবেদন করছেন, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে 3 নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আমি যদি আবেদন করতে চাই তাহলে পদের নাম লিখতে হবে। পদের নাম লিখছি আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তারপর 2 নম্বরে চলে যায়। 2 নম্বরে হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর। বিজ্ঞপ্তি নম্বরটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে উপরে ডান পাশে স্মারক নম্বরটা দেওয়া থাকবে বা নাম লিখে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বরটা। আমরা বিজ্ঞপ্তি নম্বরটা আরেকবার দেখে নিই যে ঠিক আছে কিনা। আমি আগে আপনাদের সুবিধা হচ্ছে টিচারের সুবিধা টাইপ করে রেখেছিলাম, এখানে যে নামটা দেওয়া আছে এই নামটা প্রয়োজন করতে 2 নম্বর বক্সে লিখতে হবে। আমরা দেখি যে 2 নম্বর বক্সের মধ্যে যেটা লেখা হয়েছে সেটা ঠিক হয়েছে কিনা। দুটো একসাথে পাশাপাশি দেখি, জুম করে দেখছি একটু। এখানে যে নামটা লেখা আছে এখানে বিজ্ঞপ্তি নম্বরটা লিখতে হবে। তারপর বিজ্ঞপ্তির প্রকাশের যে তারিখটা এটার পাশাপাশি যেটা আছে সেখানে তারিখটা লিখতে হবে। সেটা হচ্ছে 19 অক্টোবর 2016। প্রথম দুটো বাক্য হচ্ছে দিন, পরের দুটো বাক্য হচ্ছে মাস, তারপর 4টা হচ্ছে বছর। এটা এখান থেকে যত তারিখে প্রকাশ করা হচ্ছে সে তারিখটা এখানে উল্লেখ করবেন। তারপরে আসি প্রার্থীর নাম, বাংলা লিখতে হবে, যেমন আমি আমার নাম লিখে রেখেছি এখানে। তারপর ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটি দিতে হবে। একটু জুম করে দেখাচ্ছি, যেমন আমি এখানে আনুমানিক একটা লিখে রেখেছি জাস্ট দেখানোর জন্য 19906710000000। এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা দিতে পারেন অথবা জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটা দিতে পারবেন। তারপর আসি জন্ম তারিখ, ভোটার আইডিতে বা জন্ম নিবন্ধনের যে তারিখটা লেখা আছে জন্ম তারিখ সেই তারিখটা অবশ্যই দেবেন এখানে। যেমন আমার আছে 16 তারিখ 6 মাস 90 মাস, তারপর হচ্ছে 1990। তারপর 6 নম্বর হচ্ছে জন্মস্থান, আমার জন্মস্থান নারায়ণগঞ্জ, জন্মস্থানের জেলাটা নাম লিখবেন। তারপর হচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স। এটা কীভাবে বের করবেন সেটা আমি দেখাচ্ছি। বিজ্ঞপ্তিতে কোথায় লেখা আছে যে উল্লেখিত তারিখটি, নিচে যাচ্ছি বিজ্ঞপ্তিতে তারিখটা খুঁজে বের করার জন্য।
তো এখানে যে অপশনটি আছে আবেদনকারী বস্তু নাম্বার অপশনটিতে 20/11/2016 ইংরেজি তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। তো 20/11/2016 তারিখে আমার বয়স কত হয়? 2016 মাস হচ্ছে 11, দিন হচ্ছে 20 তারিখ, 20 দিন। তো এভাবে 1990 সালে 6 মাস 16 দিন। এটা যদি বিয়োগ করে বের করি, 20 থেকে 16 বিয়োগ করলে হবে 4, 16 11 থেকে 6 করলে 5, তারপরে 2016 থেকে এখানে বেরিয়ে করলে 26, তাহলে হচ্ছে এটা 26 বছর 5 মাস 4 দিন। তো আমি এটাতে টাইপ করে রেখেছিলাম, সেটা হচ্ছে 26 বছর। তারপরে ঠিক করতে হবে 5 মাস, 5 মাস হচ্ছে 4 দিন। অবশ্যই যাবেন 0 লাগাবেন হবে। তারপরে হচ্ছে আপনার ডিটেলস, মাতার নাম লিখবেন। তারপর হচ্ছে পিতার নাম লিখবেন। তারপর হচ্ছে আপনার ঠিকানার ক্ষেত্রে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো করে আপনাকে ফিল আপ করতে হবে। এবং হচ্ছে বাসার নাম, বাসার নাম দিবেন। বাসার নাম যেমন আমি আমার ঠিকানাটা লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনার বাসার নাম্বার থাকে তাহলে বাসার নাম্বারটা দেয় ভালো, কারণ আপনার যে ঠিকানাটা দেবেন এই ঠিকানায় আপনাকে ইনকোয়ারি করতে আসবে যখন চাকরি হবার কথা। অবশ্যই কোনো তথ্য ভুল দেওয়া যাবে না, তাহলে আপনার জন্য বিপদ, চাকরি না হওয়ার সম্ভাবনা হতে পারে। এভাবে আপনি গ্রাম, ইউনিয়ন, উপজেলা, পোস্টকোড নম্বর, ডাকঘর, জেলার নাম এগুলো দিতে হবে। পোস্টকোড নম্বরটা অবশ্যই সঠিকভাবে যাচাই করে নেবেন। পোস্টকোড নম্বরটা যেমন আমাদের মদনগঞ্জের পোস্টকোড আছে 1414, উপজেলাগঞ্জ, জেলার নারায়ণগঞ্জ। তো আমার বর্তমান ঠিকানাটাও এখন আমি কপি করে আমার স্থানীয় ঠিকানা নিয়ে আসবো, কারণ আমার দুটো ঠিকানা সেম। আপনাদের ক্ষেত্রে দুটো রকম হতে পারে, অবশ্যই দুই রকম হলে খুব ভালোভাবে সতর্কতার সাথে দেবেন। তারপর অপশনে চলে যাচ্ছি। তারপর হচ্ছে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার, 11 নম্বর অপশনে এখানে মোবাইল বা টেলিফোন নাম্বার। তো আমি একটি নাম্বার দিচ্ছি, সেটি জাস্ট আমাকে দেখানোর জন্য। তারপর ইমেল যদি থাকে, যদি না থাকে তাহলে সমস্যা নেই, এখানে প্রযোজ্য নয় দিতে পারেন। তো আমার যেহেতু ইমেল আছে আমি একটু ইমেলটা দেখছি। ইমেলটা দেখতে এখানে ইংরেজিতে লিখতে হবে অবশ্যই। প্রবলেম হলো এটা সিলেক্ট করতে গিয়েছিলাম, বরাবর চলে আসছে, সেটা করে রাখতে হবে। লিখুন করেছিল gmail.com। তারপর অপশন আছে ঠিক আছে। তারপর এখন আছে জাতীয়তা, জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তারপর জেন্ডার পুরুষ অথবা মহিলা, যেটা হচ্ছে আপনার দেবেন। তারপর আছে ধর্ম ইসলাম বা আপনার যে ধর্মের করেন দেবেন। পেশা, যদি অন্য কোনো চাকরি করে থাকেন তাহলে সেটা লিখতে পারবেন, অথবা আমার অন্য কোনো চাকরি করে যেহেতু আমি প্রযোজ্য নয় লিখেছি। তারপর অপশন আছে শিক্ষাগত যোগ্যতা, 16 নম্বরে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার পরীক্ষার নাম লিখবেন, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পাশের সন, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, তারপরে শ্রেণী লেভেল। তো আমি প্রথমটা একটা ফিল আপ করে দিচ্ছি, যেমন
আমি লিখছি এখানে মাস্টার্স। উপর থেকে নিচে গেলে ভালো হয়, চেষ্টা করবেন এটি মেনটেন করতে। তবে বিষয় অর্থনীতি, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি টলারেন্স কলেজ, সরকারি বানানো এখানে শিক্ষা ইউজ করা হয়, শিক্ষা ইউজ করবেন টলারেন্স কলেজ। প্রশাসন লিখলাম, তারপর বোর্ড বা বিশ্ববিদ্যালয়, জাতীয় কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে জাতীয় বিশ্ববিদ্যালয় লিখবে। তারপর রেজাল্ট কোন শ্রেণী আছে সেই শ্রেণীটা দিবেন আপনি। এভাবে আপনার সবগুলো রেজাল্ট এখানে ফিল আপ করতে হবে। দেন পরেরটা আমি লিখলাম অনার্স লিখে বাকিগুলো আপনারা পাবেন ফিল আপ করতে, জিনিসটা আমি আর দেখাচ্ছি না। অনার্সের পর এইচএসসি, এইচএসসি রেজাল্টের ক্ষেত্রে আপনারা এরকম বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এগুলো আপনারা ফিল আপ করতে পারবেন আশা করি। তারপর হচ্ছে এসএসসি, এভাবে আপনারা এসএসসিটা ফিল আপ করে নেবেন। ওকে, দেন চলে আসি অতিরিক্ত, এটা ফিল আপ করার পর আমরা চলে আসবো এখন অতিরিক্ত যোগ্যতা যদি থাকে। যেহেতু আমি কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছিলাম, যেহেতু আমি কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন করতেছি, সেহেতু এখানে আমার কম্পিউটার যে প্রশিক্ষণের সার্টিফিকেট সেটা এখানে উল্লেখ করতে হবে, যে 3 মাসের কম্পিউটার প্রশিক্ষণ, এটা আপনারা এই করে নিতে পারেন। আর বিস্তারিত লিখতে পারেন, তবে এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করবেন। আর হচ্ছে অভিজ্ঞতা বিবরণ, প্রযোজ্য ক্ষেত্রে আমার যেহেতু অভিজ্ঞতা নেই সেহেতু আমি লিখতেছি প্রযোজ্য নয়। তারপর হচ্ছে যে কোনো কোটা আছে কিনা, যেহেতু আমার কোনো কোটা নেই, অন্তর মুক্তিযোদ্ধা গোষ্ঠী কোনো কোঠাই নেই, কোটা নেই বলে আমি এখানে লিখছি না। যদি অন্য কোনো কোটা থাকে তাহলে এখানে উল্লেখ করতে পারেন। তারপর হচ্ছে যে ব্যাংকে যে চালান জমা দেবেন সেই চালান জমা দেওয়ার নম্বরটা এখানে লিখতে হবে। সাপোজ আপনি ব্যাংকে চালান জমা দিয়েছেন, এরকম একটি কোড আপনি এখানে লিখবেন, যেমন আমি এখন লিখছি 1, 2, 4। জাস্ট তারিখটা, আপনি যেদিন ব্যাংকে টাকাটা জমা দেবেন ওই দিনের তারিখটা এখানে অবশ্যই উল্লেখ করবেন। যেদিন ব্যাংকে যা জমা দিবেন চালান ওই দিনেরটা, প্রথম দুইটা হচ্ছে দিন, পরে দুইটা মাস, তারপর 4টা হচ্ছে বছরের জন্য। যেমন আমি যদি 24 অক্টোবর জমা দিই তাহলে 24/10/2016, এভাবে যেদিন জমা দিয়েছেন ওই দিনের ডেটটা দেবেন। তারপর হচ্ছে ব্যাংক ও শাখার নাম, যেমন আমি এটা সোনালী ব্যাংক কর্পোরেট শাখা নারায়ণগঞ্জে জমা দিয়েছি, তো আমি এরকম লিখবো সোনালী ব্যাংক কর্পোরেট শাখা নারায়ণগঞ্জ। জাস্ট আপনার চালানটা যদি ভেরিফাই করে কখনো, তাহলে অনলাইনে ভেরিফাই করার জন্য এটা আপনার লিখে দিতে হবে অবশ্যই। আবার বিভাগীয় প্রার্থী কিনা, যেহেতু আমার কোনো প্রার্থী নেই, বিভাগীয় প্রার্থী প্রযোজ্য নয়। বিভাগীয় প্রার্থীটা হচ্ছে যে আপনি অন্য কোনো জব করেন কিনা সেটা বিভাগীয় প্রার্থী। প্রার্থীর বয়স, প্রার্থীর স্বাক্ষর, এই স্বাক্ষর দিতে হবে এখানে, নিজ হাতে স্বাক্ষরটা দিয়ে তারিখটা দিবেন, যেদিন জমা দিবেন ওই দিনের তারিখটা দিবেন। যেমন আমি মনে করেন 25 তারিখে জমা দিলাম, তাহলে দিল 25/10/2016। অবশ্যই প্রার্থীর স্বাক্ষরটা দিতে হবে হাতে, এটা আবার স্ক্যান করে দিন। এই হচ্ছে চাকরির আবেদনপত্রটি কীভাবে ডিটেলস পূরণ করতে হয়। তারপর আসি আমরা 2 নম্বর অপশানটিতে, পাসপোর্ট সাইজের ছবি। যে পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের ডান পাশে লাগাতে হবে। তারপর হচ্ছে ট্রেজারি চালানের মূল কপি,
গাড়ি চালানটা কীরকম সেটা আমি দেখাচ্ছি। যারা একেবারে নতুন তাদের উপকারে আসবে আশা করি। এই হচ্ছে একটি গাড়ির চালান। এরকম একটি চালান থাকবে যেটাতে 3টা পেজ থাকবে। 3টা পেজ থেকে 2টা ব্যাংক রেখে দিবে আর একটা মূল কপি আপনাকে দিয়ে দেবে। এখানে চালানটা দেখে নিন, চালানের নাম থাকবে এখানে, সরি। তারপর হচ্ছে তারিখ থাকবে, তারিখ দিতে হবে আপনি যে তারিখে জমা দিয়েছেন ওই তারিখটা। এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করে দিতে হবে। শুধুমাত্র চালানের নাম্বারটা তারা দিবে, ব্যাংক থেকে দিবে। আর বাকি যেগুলো আছে এগুলো সব আপনাকে ফিল আপ করতে হবে। এখানে শাখার নাম, কোন শাখা দিয়েছেন, কোন জেলায়, এখানে কোড নামটা যেটা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, তারপর যে ঘরগুলো আছে এখানটা দ্বিতীয়টা, এগুলো আপনার ঠিকানা দিতে হবে এবং কীভাবে জমা দিলেন, মুদ্রা বা নোটের বিবরণ, টাকার পরিমাণ এবং কোন জায়গায় পাঠাচ্ছেন সেটা লিখতে হবে এখানে। এই হচ্ছে পুরো একটা ইন্টারফেস চালানোর, এবং কীভাবে এটা পূরণ করেছি সেটা আপনাদের পলক দেখাচ্ছি। আমি পূরণ করে রেখেছি আপনাদের সুবিধার্থে। তারিখটা যেমন আমি 24 তারিখে যদি জমা দিয়ে থাকি, 24/10/2016, তারপর নারায়ণগঞ্জ জেলার শাখা নাম কর্পোরেট শাখা, কোড নং। এই কোড নংটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই কোড নং ভুল হলে আপনার অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে টাকা যাবে না, তখন আপনি এটা বাতিল হয়ে যাবে। এই হচ্ছে আপনার কোড নংটি, যেটি বিজ্ঞপ্তিতে থেকে নিজ বিজ্ঞপ্তির মধ্যে পাবেন। এই কোডটি আপনার এখানে দিতে হবে। এটা ভালো করে চালাতে পারবেন। তারপরে হচ্ছে যা মারফত টাকা জমা দেওয়া হবে তার ডিটেলস। যেহেতু টাকাটা আমি জমা দিচ্ছি সেহেতু আমার ডিটেলস এখানে লেখা আছে, ধরো অনেকে নিচে লিখে রাখে। আর দ্বিতীয় নম্বর যে বক্সটি সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কার থেকে কে জমা দিচ্ছে, যেমন আমি জমা দিচ্ছি, তাহলে আমার ডিটেলস এখানে লিখতে হবে। অনেকে প্রথম বক্সটিতে নিজ লিখে রাখে, নিজেও লিখে রাখতে পারেন বা আপনার যেহেতু আপনি দিচ্ছেন সেটা আপনার ঠিকানা লিখতে পারবেন। এই 2 নম্বরটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আবার বলছি। তারপর 3 নম্বরটা হচ্ছে পরীক্ষা ফি বাবদ জমা দিয়েছেন, পরীক্ষা ফি বাবদ। তারপর হচ্ছে নোটের বিবরণ, যেমন আমি 100 টাকার নোট একটা দিয়েছি, সেই জন্য 100 × 1 নগদ জমা দিচ্ছি, তাহলে 100 টাকা, মোট টাকা 100। এখানে হচ্ছে পৃষ্ঠ অঙ্কনকারী ব্যক্তি, কর্মকর্তার নাম, পদবি, সেখানে হচ্ছে কোথায় পাবো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে। মানে নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার ওপেন করি। নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এখানে লেখা ছিল যে আপনার নং কোডে তাদের হচ্ছে মূল কপি জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুকূলে তার থেকে টাকা জমা দিতে হবে। আমরা দেখছি পরিকল্পনা মন্ত্রণালয়ে যে ব্যক্তির কর্মকর্তার নাম দেওয়া আছে, এই কর্মকর্তার নামটি এখানে লিখতে হবে। দেখুন দুটোটাই ঠিক আছে। না, এখন টাকার অঙ্কটা কোথায় লিখতে হবে, 100 টাকা মাত্র, আর তারিখটা দিবেন। এই হচ্ছে পুরো একটা চালান। এভাবে পুরো সম্পূর্ণ ফিল আপ করে আপনার ব্যাংকে জমা দিতে হবে এবং এখানে একটি চালান নং দিবে, সেটি আপনার আবেদনপত্রের সাথে দিতে হবে। আবেদনপত্র কোথায় দিতে হবে সেটা আমি বলেছিলাম আগে, আরেকবার দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে 20 নম্বরে ব্যাংকের চালান নম্বর, যেমন আমি সাপোজ এখানে লিখেছি 126, এটা হচ্ছে ব্যাংক থেকে যেটা দিবে চালানের মধ্যে এটা লিখতে হবে এবং তারিখটা এখানে অবশ্যই লিখতে হবে যে তারিখে আপনি জমা দিয়েছেন। এটা অবশ্যই ইম্পর্টেন্ট, ভালো করে দিয়ে নেবেন এটা। যারা একেবারে নতুন আশা করি তাদের উপকারে আসবে। তারপর হচ্ছে ফেরত খাম দিতে হবে। তো ফেরত খাম যেটা সেটা হচ্ছে আবেদনপত্রের সাথে এই যে 3টে আবেদনপত্র, পাসপোর্ট সাইজ উচ্চ বিদ্যালয় চালানোর মূল কপি
এগুলোর সাথে ফেরত খামটি স্টাপলার করে একসাথে দিতে পারেন, অথবা ফেরত খামটি আলাদা করে ওই মূল যে খামটা থাকবে তার ভিতরে দিতে পারবেন। এবং ফেরত খামের সাথে এখানে বলা হয়েছে 6 টাকা মূল্যমানের ডাক টিকিট সঙ্গে দিতে হবে। তো কীভাবে ফেরত খামটা লিখতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। এখানটা হচ্ছে এটা ফেরত খামের উপরে এরকম পদের নাম লিখবেন, জেলার নাম লিখবেন, প্রাপক। এখানে অবশ্যই প্রাপকের ঘরে আপনার ঠিকানা লিখবেন, কারণ তারা আপনাকে চিঠিটা পাঠাবে ফেরত খামে দিয়ে প্রবেশপত্র ওটার ভিতরের করে পাঠাবে। তাই এখানে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন। যদি কখন আপনার পোস্ট থেকে যদি না আসে তাহলে অন্তত ফোন করে তারা আপনাকে নক করতে পারবে। ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবেন। আর এখানে আপনি 6 টাকা মূল্যমানের ডাক টিকিট লাগাবেন, যেটা পোস্ট অফিস থেকে নিয়ে সেটার মধ্যে অবশ্যই সিল থাকবে না, সেটাই হচ্ছে অব্যবহৃত ওঠা দিয়ে লাগাবেন। আর বাম পাশে যে জায়গাটা থাকবে সেখানে অফিস থেকে যে অফিস থেকে দিয়েছেন সেই অফিস থেকে আপনি সিল দেওয়া হবে এখানে। হচ্ছে ফেরত খামটি। তারপরে আমরা আসি যে এই টোটালি 4টা জিনিস: আবেদনপত্র, ছবি, ড্রাইভারের চালান, তারপর হচ্ছে ফেরত খাম। এই 4টা জিনিস আপনাকে একসাথে ফোল্ডিং করে ভাঁজ করে আপনার খামের ভিতরে করে জমা দিতে হবে। তো এখন খামের ভিতরে জমা দেওয়ার জন্য যে খামটি, ফেরত খামটি অবশ্যই মনে রাখবেন, ফেরত খাম দিতে হবে। কিন্তু ফেরত খাম যদি না দেন তাহলে কিন্তু তারা আপনার চিঠিটি ব্যাক করবে না, কারণ তারা নিজের টাকা থেকে আপনাকে চিঠি পাঠাবে না। তো ফেরত খামটি হচ্ছে আপনাকে প্রবেশপত্র পাঠানোর জন্য ফেরত খাম ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি দেখাচ্ছি এটা ফেরত খামটি দেখালাম। ফেরত খামটি এভাবে ফিল আপ করবেন, আর বাম পাশে তাদের অ্যাড্রেস থাকবে, যেহেতু তখন তারা ফেরত পাবেন। তারপর হচ্ছে এই 4টা জিনিস একসাথে নেবেন, একসাথে নিয়ে যে আবেদনপত্রটি যে ডাক টিকিটে পাঠাবেন সেটা হচ্ছে এরকম হবে। অবশ্যই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উপরে পদের নাম লিখতে হবে বোল্ড করে, পদের নাম, তারপর হচ্ছে জেলার নাম, পদের নাম দিবেন। তারপর প্রেরক, এখানে প্রেরকের ঘরে হচ্ছে আপনার ঠিকানা লিখবেন, যেহেতু আপনি চিঠিটি পাঠাচ্ছেন। প্রেরকের ঘরে আপনার ঠিকানাটি লিখবেন, ডিটেলস। আর প্রাপকের ঘরে লিখবেন যুগ্ম সচিব, প্রশাসন। এই ঠিকানাটি কোথায় পাবেন? এই ঠিকানাটি হচ্ছে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে সেখানে এই প্রাপকের ঠিকানাটি দেওয়া আছে। আমরা দেখি প্রাপকের ঠিকানাটি সঠিক আছে কিনা এবং সেটা কোথায় পাওয়া যায় নিয়োগ বিজ্ঞপ্তিতে। যেমন যে প্রথম যে অপশনটি আছে সেখানে লেখা হয়েছে যে দেখাচ্ছি একটু বড় করে, আগামী 20/11/2018 তারিখের মধ্যে আবেদনপত্র যুগ্ম সচিব, প্রশাসন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, E27/A, আগারগাঁও, পরিসংখ্যান ভবন, আগারতলা, ঢাকা 1207। এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। অবশ্যই ডাকযোগে পৌঁছাবেন, সরাসরি কোনো আবেদনপত্র পাঠাবেন না। কারণ এইটাই হচ্ছে প্রাপকের ঠিকানা এবং এই ঠিকানাটি আপনি প্রাপকের ঘরে লিখতে হবে। যেমন দেখুন, যুগ্ম সচিব, প্রশাসন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, E27/A, আগারগাঁও, পরিসংখ্যান ভবন, আগারতলা, ঢাকা 1207। এই হচ্ছে আপনার প্রাপকের ঠিকানা। এই ঠিকানা ভুল হলে কিন্তু আপনার চিঠি যাবে না। সো প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন যে প্রত্যেকটা ঠিক আছে কিনা। আর এখানে যে ডাক টিকিট বসানো হবে সেটা হচ্ছে আপনি পোস্ট অফিসে পুরো চিঠিটা নিয়ে গেলে এটা ওজন করবে, ওজন করে যত টাকা হবে
তত অনুযায়ী আপনাকে পে করতে হবে এবং তার সেটা লাগিয়ে দেবে। অনেক সময় নিজেকেও লাগাতে হয়, জাস্ট 15 থেকে 20 টাকা নেবে। আর অবশ্যই এটা ভালো, যে ফার্মটি, এই ফার্মটি অবশ্যই ভালো করে দেখে নেবেন যে ফার্ম ভালোভাবে হয়েছে কিনা। আশা করি এভাবে আবেদন করলে কোনো আবেদনই বাতিল হবে না। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ভালো থাকবেন। আর অবশ্যই ক্যালকুলেটরগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং আরও সামনে যে নিউজগুলো আসবে সেগুলোর দিকে খেয়াল রাখবেন। পরীক্ষা দিতেই আসলে অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতার মাধ্যমে আপনারা চাকরি পাবেন। তো সার্কুলারগুলো ভালো করে নজর দিয়ে দেখবেন। আশা করি সরকারি চাকরিতে আপনারা খুব সহজে, খুব ভালোভাবে অ্যাপ্লাই করে চাকরি পেতে পারবেন, জয়েন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, লাইক দিবেন। আর যদি কোনো পরামর্শ বা কথা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। মোস্ট ইম্পর্টেন্টলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।